আসসালামু আলাইকুম। গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম চ্যানেল আইয়ের সাংবাদিক বা উপস্থাপক জিল্লুর রহমানকে নিয়ে। উনি একটা অনুষ্ঠান করে তৃতীয় মাত্রার। তো ওখানে ওনাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে যে উনি ওনার ওয়াইফকে নিয়ে, ওনার বউকে নিয়ে কথা হয়েছে যে ওনার বউ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নারী সংরক্ষিত আসন থেকে নমিনেশন পাইছে এবং সে ওখানে সংসদ সদস্য হয়েছে। এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথা হয়েছে, বিভিন্ন সাংবাদিকরা প্রতিবাদ জানাইছে যে কেমনে হইলো, কেন হইলো, এটার কারণ কী। এটার মূল কারণ হলো জিল্লুর রহমান অনেক বিএনপি নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করছে। সোশ্যাল মিডিয়া বলেন, ওনার নিজের চ্যানেলে বলেন, উনি এ নিয়ে অনেক কথাবার্তা বলছেন। তো কি এই ফাহমিদা নাকি আগে বিএনপির সাথে সহ মানে বিএনপির একটা পদে ছিল, কিন্তু উনি রাজনীতি কোনো ওরকম সংগ্রামী বা দলীয় কোনো নেতৃত্বে কখনো থাকে নাই। বাট হঠাৎ করে যেহেতু উড়ে এসে জুড়ে বসছে, নিয়ে বিএনপির ভিতরে বা আওয়ামী লীগ ভিতরে নানামুখী সমালোচনার মুখে সে পড়ছে। যেমন এই যে গোপালগঞ্জ থেকে একটা মহিলা, সেও বিএনপির সংসদ সদস্য হয়েছে নারী আসনে। উনি নাকি আগে আওয়ামী লীগ করতো, 16 বছর আওয়ামী লীগ ছিল, এখন সে বিএনপির রাজনীতি করে। তো সাংবাদিক ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে তখন কি আবার আওয়ামী লীগে চলে যাবেন? তখন উনি বলতেছে যে না, সেটা ভেবে দেখব। তো সেটা ভেবে দেখবো যেহেতু বলছে, এর মানে তো বুঝিনি যে এখানে সরকার কীভাবে দেশ চালাচ্ছে, কীভাবে সংসদ গঠন করতেছে। তো ওই ফাহমিদাকে নিয়ে কথা হলো। ফাহমিদা হলো আপনার এই জিল্লুরের একটা এনজিও আছে, উনি ওই এনজিওতে কাজ করে। ওই এনজিওটা হলো আপনার সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এই যে একটা সংগঠন, এটা বিদেশি সংগঠন, এখান থেকে জিল্লুর হিউজ টাকা পায় এবং এই টাকা দিয়ে সে গাড়ি বাড়ি যত যা করা সব কিছুই করছে। তার ছেলে বিদেশে লেখাপড়া করায়, তার মেয়ে বিদেশে লেখাপড়া করে। এখন বিষয়টা হলো সে এগুলো বলে যে তো আজকে উনি এটা সাক্ষাৎকারে বলতেছে যে আমার নামে ডক্টর সাবেক প্রেস সচিব শফিকুর রহমান তার ফেসবুকে আমাকে নিয়ে নানানভাবে কথা বলে, প্রতিবাদ করে বা আমাকে নিয়ে অপবাদ দেয়। এইটাই সে বলতেছে, সে দুঃখ প্রকাশ করছে কেন করলো এবং করার উদ্দেশ্যটা কী। তখন শফিককে নিয়ে নানান রকম সমালোচনা করছে এবং এড়িয়েও গেছে, মানে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার যে কাহিনী, দড়ি মাছ না ছুঁই পানি। সে বলছে যে শফিক আমার অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় কী করছে, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কী করছে, তাকে নাকি শফিক লাইসেন্স নিতেও বলছে টিভি চ্যানেলের, উনি নাই। উনি যথেষ্ট সৎ এবং জিল্লুকে আওয়ামী লীগ সরকারের সময়ও নাকি আওয়ামী লীগ সরকার থেকে বড় বড় এমপি মন্ত্রীরা তাকে অফার করছে যে আপনার কী কী সুবিধা লাগে বা আপনার যেই সংস্থাটা আছে বা আপনার যেই এই যে এনজিওটা আছে, এখান থেকে 2জন লোক আমার মন্ত্রণালয় দেন। সে দেয় নাই, সে যথেষ্ট সৎ, সে মন্ত্রিত্বের জায়গা পাইতো, মানে আওয়ামী লীগ সরকার বিশাল সুযোগ সে পায়ও হাতছাড়া করছে। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে অনেক সুযোগ পেয়েও সে হাতছাড়া করছে, কিন্তু বিএনপির সময় এই সুযোগটা সে আর হাতছাড়া করেনি। সে আওয়ামী লীগ সময় নির্যাতিত হয়েছে, এটাও সে বলছে। তো তারেক সাহেবের এটা দেখে মায়া হয়েছে, সেজন্য তাকে তার বউকে মন্ত্রিত্ব দিয়েছে। তারপর আপনার উপদেষ্টার সময়ও নাকি তাকে অনেক অফার করা হয়েছে, সে রাজি হয় নাই। আওয়ামী লীগের সময় অফার করা হয়েছে, সে রাজি হয়নি। এখন বিএনপি এসে অফার করলো, সে রাজি কেন হলো? এই প্রশ্ন স্বাভাবিক আসতেই পারে মানুষের। তো এখানে বিভিন্ন সাংবাদিকরা, ওই আর এক সাংবাদিক আছে যে বাটপার নাজমুল বাটপার, সেও তার পক্ষে, সে গুণকীর্তন করছে। তারপরে যে যাকে বলা হয় কচুখেতি সাংবাদিক জুলকারনাইন বাটপার, জুলকারনাইন সাংবাদিক, সেও তাকে নিয়ে খুব প্রশংসা করছে। এখন বিষয়টা হলো যে জিল্লুরকে নিয়ে এত আলোচনা কেন? জিল্লুরকে আমি আসলে ওই টিভিতে মাঝে মাঝে দেখতাম যে উনি যে গোপনে একটা মিশন তৈরি করছে, বিএনপির দালালি করছে, এটা তো আমরা জানতাম না আগে। তাহলে তো ওনার শো আমরা দেখতাম না বা দেখতাম। এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো যে জিল্লুরকে নিয়ে এত সমালোচনা হলো, তার কারণ হলো যে সে একটা সাংবাদিক পরিচয়। আর যেহেতু সে সাংবাদিকের পরিচয় দিচ্ছে, সেক্ষেত্রে তার তো নিরপেক্ষ থাকাটা কিছুটা মানে দরকার ছিল, সেইটা করে নাই, যার কারণে মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে। এখন যদি বলেন যে নিরপেক্ষ তো কেউ না, হ্যাঁ নিরপেক্ষ তো কেউ না ভাই, আমি তো একটা দলের সমর্থন করি। এখন বিষয়টা হইল যে আপনি যেহেতু সাংবাদিক দাবি করেন, সেক্ষেত্রে আপনি
একটা দলের হয়ে কাজ করবেন, সত্যমতে তো যাচাই করতে হবে আপনার যে এই দলটা কোন অপরাধ করছে, কোন অপকর্ম করছে, আমি কেন তার সমর্থন করি বা কেন করি, কী জন্য করি, এটা জানতে হবে এবং আপনার মাধ্যমে শত শত মানুষ জানবে। তো জিল্লুর কিনে এই জন্যই সমালোচনা হয়েছে। আপনি দেখেন পতিত সরকারের সময় যে ৭১ টিভিতে যে দালালি করছে সবাই জানে, তারপর আপনার ডিবিসি নিউজ, সময় নিউজ, সবাই, এই সাংবাদিকরাই একমাত্র স্বৈরাচার হওয়ার পিছনে দায়ী আমি যেটা দেখি আর কি। আপনি দেখেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে, সত্যতা মানুষ জানলে স্বৈরাচার হওয়ার প্রবণতা কম থাকে, কিন্তু সাংবাদিকরা এটা বেশি করে চারতে পায়ের জুতা ছিঁড়া ফেলায়, তারপর স্বৈরাচার হয়ে যায়। এখন এই বিষয়টা হলো মানুষের চোখে সবচেয়ে বেশি পড়ছে। এখন স্বাভাবিক প্রশ্ন আসে না যে আওয়ামী লীগের সময়, বিএনপির সময়, এই আওয়ামী লীগের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এত অফার পায়ও জিল্লুর অফার নেয় নেই, কিন্তু বিএনপি সরকার অফার দেওয়ার সাথে নিয়ে নিল। এটা নাকি তার বউয়ের রাজনৈতিক আদর্শ সে নিয়েছে এবং এখান থেকে কোনো সুযোগ সুবিধা জিল্লুর নেবে না, এটাও সে বলছে। সে এক ঘরে থাকে, একসাথে থাকে, সে সাদা সিধে জীবনযাপন করে, তার অনেক বড় হওয়ার স্বপ্ন নাই, কিন্তু তার বউকে সংসদে পাঠাইছে। এটা নাকি তার বউয়ের মাঝে একমাত্র ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। এই জন্যই বললাম যে দেখেন, মানুষ নীতি নৈতিকতা বিশ্বসন যখন দেবে, হ্যাঁ টাকা পয়সা কামাই করবেন, কিন্তু ওই টাকা আপনি ভোগ করতে পারবেন না। পৃথিবীতে বহুত সাংবাদিক, হ্যাঁ রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা এক জিনিস আর রাজনীতিক ভিন্ন জিনিস। রাজনীতি করতে হলে দালালি করতে হয়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দলের চামচামি করতে হয়, সেটা সাংবাদিকের সাথে যায় না। সাংবাদিকগুলো মানুষের আয়না, খুঁজে খুঁজে মানুষের দোষ ত্রুটি বের করবে, প্রকাশ করবে, মানুষকে জানান দেবে। এটা এক ধরনের মুসলমান ধর্মের জন্য ফরজের মতন কাজ করে। একটা সাংবাদিক মানুষের জীবন শেষ করে দিতে পারে, একটা সাংবাদিক মানুষের জীবন ভালো করে দিতে পারে। এটা কেন বললাম, আপনি ছোট একটা ঘটনা বলি। অনেকে আবার সাংবাদিক ইলিয়াস ভাইকে পছন্দ করে না। তো সাংবাদিক ইলিয়াস ভাই ওই যে সোনাগুজরে যে ঘটনা ঘটলো নোয়াখালীর, 16 জন লোকের ফাঁসির রায় হয়ে গেছিল, কার্যকরের অপেক্ষায় ছিল। একটা মেয়ে ছিল, তার প্রেগনেন্সি অবস্থায় তারও ফাঁসি হবে, অথচ এটা ছিল মিথ্যা ভুয়া মামলা। এইটা নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাই রিপোর্ট করার পরে বলছিল যে এই মাত্রা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়াল তথ্য, তখন এই রায়টা বাস্তবায়ন হয় নাই। তা চিন্তা করেন, 16 জন লোকের ফাঁসি হইতো, সেখান থেকে তাকে ফিরে আনছে। এটা সঠিক সাংবাদিকতা। এরকম অগণিত প্রমাণ আছে ইলিয়াস ভাই নামে। তাহলে জিল্লুর, আজকে এই জিল্লুরই বড় বড় কথা বলে তার বউকে এমপি বানাইছে, কি কোনো সুবিধা নেবে না। চিন্তা করেন দালালি লেভেলের, কোন লেভেলে মানুষের মনুষ্যত্ব কোথায় বিসর্জন দিলে এরকম দালালি করতে পারে। তো সবচেয়ে বড় প্রশ্ন, সে কিন্তু একটা এনজিওর সাথে জড়িত, এবং দেখবেন ইউরোপিয়ান বা আমেরিকান যে এনজিওগুলো আছে বাংলাদেশে কিন্তু খুব প্রভাব তাদের। এই জিল্লুর কিন্তু তাদের একজন, ওই যে তার সেন্ট্রাল গভর্নেন্স স্টাডিজ যে সংস্থাটা, এইটার বাংলাদেশে হেড হলো এই জিল্লু। এখন চিন্তা করেন আপনি যে কী পরিমাণ টাকা, সে হিউজ টাকা পায়। ওই টাকা দেশে তার শরীরে দেখবেন চর্বির একটা ভাব আছে, হ্যাঁ তার শরীরের ভিতরে একটা মানে তার চেহারার ভিতরে একটা গ্লামা কাজ করে, যেমন সে ভালো ভালো খায়, ভালো ভালো, ওই নরেন্দ্র মোদীর মতন আর কি। নরেন্দ্র মোদী নাকি লাখ লাখ টাকার মাশরুম খায় সপ্তাহে। তো জিল্লুর অবস্থা রয়েছে এমন, এখন সে তার বউ এমপি হয়েছে, এখন যে কী খাবে চিন্তা করেন, বোতল খাবে নাকি মাশরুম খাবে।